পিছনে পায়ের শব্দ শুনে গাছে জল দেওয়ার বালতিটা নামিয়ে রেখে একবার পেছনে ফিরে বসিনি। একগাল হাসি, সকালে রোদের রেখা মুখ দিয়ে ধুয়ে যায় তার। আমি হেল্প করতে পারি? হৈমন্তী জিজ্ঞাসা করে। আপনার শরীর ঠিক আছে? এবার এই আপনি বলাটুকু ছেড়ে দাও তো। কি করব, অভ্যাস হয়ে গেছে। অশ্বিনী কাঁচি দিয়ে গাছের শুকনো পাতা ছাঁটতে ছাঁটতে বলে, অভ্যাসের কথা মনে পড়ল, আপনি আজ 50 মিনিট কম ঘুমিয়েছেন। মানে? অশ্বিনী কাঁধ ঝাঁকিয়ে বলে, অন্যদিন আপনি 12টা নাগাদ ঘুমিয়ে 8টায় ওঠেন, 8.5 ঘন্টা। কাল 3টায় ঘুমিয়েছিলেন, মানে 11:30টায় ওঠার কথা। লোকটাকেও তাই 12টায় আসতে বলেছিলাম। লোক? কোন লোক? হৈমন্তী চাদরটা ভালো করে গায়ে জড়াতে জড়াতে জিজ্ঞাসা করে। একজন লোক দেখা করতে এসেছিলেন আপনার সঙ্গে, কোমরে একটা পিস্তল ছিল। তাছাড়া কথাবার্তায় মনে হলো আপনার ওপর খুব রেগে আছেন। একটু ইতস্তত করে হৈমন্তী বলে, আমার অফিসের কেউ হবে, ফোনটা খোয়া গেছে বলে যোগাযোগ করতে পারেনি, তাই হয়তো খুঁজতে চলে এসেছে। অস্ত্র নিয়ে? হৈমন্তী একটু অস্বস্তিতে পড়ে, জোর করে হেসে বলে, তোমার রহস্যটা কি বলো তো? অশ্বিনী গাছের গোড়ায় জল ছিটোতে ছিটোতে হাসে। কি রহস্য? মানে আমি আজ অবধি যত সুপারহিরো দেখেছি তাদের সবাই প্রায় একই রকম জামা কাপড় পরে থাকে সবসময়। তুমিও সারাক্ষণই শাল আর সাদা পাঞ্জাবি, মানে তুমি সাধারণ মানুষ নও। তাহলে বলো তো, তোমার সুপারহিরো হওয়াটা কি ঠিক? সুপার পাওয়ার? অশ্বিনী মন দিয়ে ভাবে, তারপর হঠাৎ আগের মতোই নিষ্পাপ মুখে বলে, অভ্যাস। আমার অভ্যাস সহজে ছাড়তে পারি না আমি। বেশ, আমি আসছি, দাঁড়াও। কথাটা বলেই ভিতরে সিঁড়ির দিকে পা বাড়ায় হৈমন্তী। অশ্বিনী একবার পিছন ফিরে দেখে, তারপর আবার নিজের কাজে মন দেয়। খানিক পরে ফিরে আসে হৈমন্তী, হাতে ছোট প্লাস্টিকের প্যাকেট। সেটা অশ্বিনীর দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, এটা আবার পড়ে দেখো তো। এটা কি? পাঞ্জাবি, তবে নতুন। অস্মিতা বলেছিল নিবারণবাবু হয়তো টাকা নিতে চাইবেন না, তাই বুদ্ধি করে ওর জন্য কিনে এনেছিলাম কলকাতা থেকে পাঞ্জাবিটা। উনি তো নেই, তুমি পরে নাও না হয়। আমি মানে? অশ্বিনী কি বলবে ভেবে পায় না। এর আগে কেউ এইভাবে জামা কাপড় তাকে উপহার দেয়নি। হৈমন্তী নিজেই প্যাকেটটা খুলে পাঞ্জাবিটা ওর হাতে তুলে দিয়ে বলে, তবে এটা সাদা নয়, ক্রিমসন কালার। তুমি তো আবার রাজনীতিতে নাম লেখাওনি বাবু যে সাদাই পড়বে। অশ্বিনী এখন থতমত খেয়ে তাকিয়ে আছে ওই টুকটুকে লাল রঙের পাঞ্জাবির দিকে। চোখ দুটো গোল গোল করে তাকায় তার দিকে। আর এইসব শালটাল আদ্যিকালের লোকেরা পড়তো জানো, তাও এখন আবার বর্ষাকাল, এইসব আবার পড়ার দরকার নেই। আচ্ছা দাও, আমি রেখে দিচ্ছি। আরে, রেখে দিচ্ছি মানেটা কি? হৈমন্তী ভুরু কুচকায়। পড়ে দেখো ঠিক ফিট হয়েছে কিনা। অশ্বিনীর মুখের পেশিতে অজ্ঞাত কোনো অনুভূতি খেলে যায়। সে কাঁধের সালে ভেজা হাতটা মুছে ভিতরে চলে যায়। হৈমন্তী বাগানের বাকি ফুলগুলোর দিকে তাকায়। নানা রঙের ফুল, কোনোটা টবে ফুটেছে, কোনোটা ছোট কঞ্চির মাচার ওপর শুয়ে আছে। সদ্য বৃষ্টির জলে ভেজা বললে ফুলটাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। এদিকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে সে, সকালে যে লোকটা তার সঙ্গে দেখা করতে এসেছিল তাকে সম্ভবত চেনে হৈমন্তী। এই কদিনে ওদের কোনো খবর জানতে পারেনি সে, তাই হয়তো পথ খুঁজে চলে এসেছে। দুশ্চিন্তায় ওর মনটা ভার হয়ে ওঠে। বাড়ির দিক থেকে পায়ের শব্দে পেছনে ফিরে হৈমন্তী। বাগানে নামার সিঁড়ির ওপরে তার চোখ আটকে যায়। মুগ্ধ হয়ে একটানা সে চেয়ে থাকে কিছুক্ষণ। পাঞ্জাবিটা খানিক ছোট হয়েছে অশ্বিনীর গায়ে, হাতার কাজটা গোটাতে পারেনি ঠিক মতো, কলারটা ভেতরে ঢুকে রয়েছে। তাও চোখ ফেরাতে পারল না হৈমন্তীর দিক থেকে। স্কুল ফেরত ঘনায়মান সূর্যাস্ত দেখে কিশোরীর মতো একটানা তাকিয়ে রইল সে। কেমন একটা লাগছে। অশ্বিনী সামনে এসে দাঁড়িয়ে হাতটা টান টান করে ঠিক করতে লাগলো। কই দেখি, এসো তো এদিকে। অশ্বিনীকে কাছে টেনে তার কলারটা বাইরে বের করে দিল হৈমন্তী। তারপর হাতাটা কোণে অবধি গুটিয়ে দিল। বুকের কাছে কুঁচকে দেওয়া ভাঁজগুলো তার হাত চালিয়ে কিছুক্ষণ পেছনে সরে এসে আগের মতো স্থির নয়নে তাকিয়ে রইল ছেলেটার দিকে। কানের পেছনটা অজান্তে লাল হয়ে উঠল তার। কি? অশ্বিনী তার দিকে তাকিয়ে প্রশ্ন করল। না, কিছু না। লাজুক হাসি হেসে মাথা নামিয়ে নিল হৈমন্তী। এবার পাল্টে আসি। একটু পরে। এখন বুঝতে পারছি কেন আয়নার দিকে তাকিয়ে থাকো তুমি। আয়নার দিকে তাকিয়ে আমি নিজেকে দেখি না। তাহলে? অশ্বিনী প্রসঙ্গটা পাল্টে ফেলে।
মাঝে মাঝে আপনাকেও ভারী সুন্দর দেখায়। কখন বলো তো? পরের কথাগুলো একটু ভেবেচিন্তে বলে অশ্বিনী। একটা কালো রঙের শাড়ি আছে না আপনার, ধারটা লাল রঙের। হৈমন্তীর পা থমকে যায়। পাশ ফিরে অশ্বিনীর দিকে ঘুরে দাঁড়ায় সে। ওটার কথা তুমি জানলে কি করে? ধরে নিন আমার সুপার পাওয়ার আছে। হৈমন্তী আবার সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে, মা পুজোয় কিনে দিয়েছিল ওটা, এখন আর পড়তে পারি না। কেন? আমার পেটের কাছে অনেকগুলো লালচে ব্লুজ আছে, শাড়ি পরলে ওগুলো দেখা যায়, সেই জন্য শাড়িটা পুড়িয়ে ফেলেছিলেন, তাই না? এবার আর ফিরে তাকায় না হৈমন্তী। গলা নেমে আসে তার, অস্পষ্ট শব্দে বলে, তোমার এই সুপার পাওয়ারটা ভালো লাগছে না আমার। আমার সম্পর্কে কেউ এত কিছু জানুক আমি চাই না। এর থেকে আরও বেশি কিছু জানি আমি। তাই নাকি? কই শুনি। আমি জানি আপনি প্রথমে কবে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আপনার নিজের মা আপনার শরীরে আঙুল ঢুকিয়ে কীভাবে আপনার সতীত্ব পরীক্ষা করেছিলেন, বা ধরুন সামাজিক কলঙ্কের দায়ে এড়াতে আপনার বাড়ির লোক আপনাকে একটু বেশি পরিমাণ ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছিল। আচমকা একটা বিদ্যুৎ খেলে হৈমন্তীর দেহে। অশ্বিনীর বুক দুটো হাত দিয়ে একটা ধাক্কা দেয় সে। গায়ে পা পড়া সাপের মতো ঝাঁপিয়ে পড়ে। অশ্বিনীর আলগা শরীরটা দেয়ালে চেপে ধরে। হাউ ডিয়ার ইউ! লজ্জা করে না একটা মানুষের দুর্বল জায়গার সুযোগ নিয়ে তাকে এক্সপ্লয়েট করতে? অশ্বিনী নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন না। আমি আপনাকে এক্সপ্লয়েট করিনি। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না। আমি তো একবারও বলিনি কালো শাড়ি পরে ভালো লাগে না আপনাকে। বলছিলাম এই সব কিছুর সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গিয়েও যখন হেরে যান না, যখন আরও কয়েকদিন বেঁচে থাকবেন বলে ঠিক করেন, তখন ভারী সুন্দর দেখায় আপনাকে। ক্ষতবিক্ষত কিন্তু লড়ে যাওয়া মানুষের থেকে বেশি সুন্দর আর কিছু আছে বলুন? হৈমন্তীর হাত দুটো কিন্তু আলগা হয় না। সে আরও জোরে ধাক্কা দিতে থাকে অশ্বিনীর কাঁধে। কে তুমি? কিভাবে জানলে এত কিছু আমার ব্যাপারে? বলো কে তুমি? পাগলের মতো চিৎকার করতে থাকে হৈমন্তী। আমি অশ্বিনী। নিবারণবাবু আমার রাবিশ। অন্তত 150 বছর হয়েছে বয়সটা পাল্টায়নি তোমার। কাল রাতে তুমি আমার পাশে ছিলে না, তাও তোমার গলার স্বর শুনতে পেয়েছি। কেন তুমি ঘুমাও না কখনো? কেন তাকিয়ে থাকো আয়নার দিকে? কেন তোমার শরীরে কোনো বিপদের প্রভাব পড়ে না? কেন একজন মৃত্যুপথযাত্রী মানুষ অন্য কয়েকটা মানুষকে বাঁচাতে নিজের শরীর রক্ত কেটে ঝরাচ্ছে, জিজ্ঞাসা করলে না তো? কারণ আমি মানুষ, আমার চেতনা আছে, প্রাণ আছে, মৃত্যু আছে, দুঃখও আছে। আর তুমি কি? চোখ তুলে অশ্বিনী। আমারও চেতনা আছে, প্রাণ আছে। আমি রান্নার ফাঁকে অবসর পেলে আপনার কথা ভাবি। রাতে আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করি আপনি কাশছেন কিনা। আপনার জন্য অসময়ে গরম জল করতে ভালো লাগে আমার। আপনি ঘুম থেকে উঠে বাইরে বেরোলে আপনার চাদর পাল্টে দিয়ে আসতে খুবই ভালো লাগে। আচমকাই অশ্বিনীর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে হৈমন্তী। তার রোদ লাগা খয়েরি চোখের পাতা আবার ভিজে যায়। শরীরটা কেঁপে উঠতে থাকে বারবার। আমার এডস কী করে হয়েছিল সেটাও জানো নিশ্চয়ই? না, জানি না, দেখিনি। কেন? সবাই তো জানতে চায়। আমার তাতে কিছু আসে যায় না। আপনি আমার দেখা সব থেকে সুন্দর মানুষ। যতটা দেখেছি, যতটা দেখিনি, সবটা মিলিয়ে। কে তুমি? কেন এভাবে ভালোবাসছো আমাকে? যে জিনিসটা না চাইতেই পেয়েছি, পাবো বলে কল্পনাও করিনি কোনোদিন, সেটা কেন পেলাম জানতে ইচ্ছে করে না? তুমি বলো। হৈমন্তীর মাথার উপরে একখান হাত রাখে অশ্বিনী। বলবো, অবশ্যই বলবো একদিন। শুধু আপনাকেই বলবো, কিন্তু আজ না। আজ? আজ কি? আজ একজন দেখা করতে আসছেন আপনার সঙ্গে। বুক থেকে মুখ তুলে বাগানের গেটের দিকে তাকায় হৈমন্তী। একটা বছর 45-এর লোক দরজা খুলে ভেতরে ঢুকে আসছে। লোকটার মাথা জোড়ার টাক, গায়ে একটা কালো রঙের শার্ট, চোখে সানগ্লাস। মুখ তুলে একবার হৈমন্তীর দিকে তাকায় আর হাসি ফুটে ওঠে তার মুখে। হাতটা ওপরে তুলে এগিয়ে আসে ওদের দিকে। তুমি ভিতরে যাও এখন, হৈমন্তী বলে। আপনারা দুজন ভিতরে যান না, বাইরে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমি বসার ব্যবস্থা করে দিচ্ছি। অশ্বিনী ভিতরে ঢুকে যায়। লোকটা হৈমন্তীর দিকে এগিয়ে আসে, হাত তুলে নমস্কার করে নরম সুরে বলে, সকালে একবার এসেছিলাম। এই কেয়ারটেকার ছেলেটা বলল আপনি ঘুমাচ্ছেন। ভালো কথা, আমাকে চিনতে পেরেছেন নিশ্চয়ই?
হৈমন্তীর মুখ শক্ত হয়ে গেছে, ওপরে মাথা নাড়ে এসে, হ্যাঁ আমার ফোনটা পুরো নষ্ট হয়ে গেছে, তাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তাই তো? আবার মাথা নাড়ায় হৈমন্তী। লোকটা আরও কিছু বলতে যাচ্ছিল, ভিতর থেকে অশ্বিনীর গলা শোনা যায়, আপনারা ভেতরে এসে কথা বলুন না, আমি চেয়ার রেখে এসেছি, আসুন। হাত দেখিয়ে লোকটাকে ভিতরে আসতে বলে হৈমন্তী। দুজনে বাড়ির ভেতরে ঢুকে আসে। উঠোন পেরিয়ে একতলা একটা বন্ধ ঘর খুলে দেওয়া, সেখানেই দুটো মুখোমুখি চেয়ার রাখে অশ্বিনী। তার একটার ওপর বসতে বসতে হৈমন্তী বলে, এত দূর পেরিয়ে এসেছেন মানে সিরিয়াস কিছু ব্যাপার। সানগ্লাসটা খুলে গলার কাছে ঝুলিয়ে রাখে একটা লোক, তারপর জোর করে বসে বলে, সিরিয়াস বই কি, কদিন কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, আর আপনার ফোনটা দোতলার জানলা থেকে পড়ে ভেঙে গেছে। ওকে, বাট একটা ইমেল অন্তত, ফোনটা দিয়ে আমার ল্যাপটপে নেট কানেকশন আসে। কিছুক্ষণ থম মেরে লোকটার দিকে তাকায়, চারপাশটা দেখে নেয় একবার। জিনিসটার কোনো সন্ধান পেয়েছেন? এক্স্যাক্টলি সন্ধান পায়নি, তবে একটা সূত্র পেয়েছি। কীরকম সূত্র? সেটা আপনাদের বলতে হবে, এমন কোনো ডিল হয়নি আমাদের। এইটুকু অ্যাসিওর করতে পারি, জিনিসটা এই বাড়ি বা বাড়ির আশেপাশে কোথাও লুকিয়ে রাখা আছে। খসে খসে শব্দ করে হাসে লোকটা। ওয়েল দেন আপনার মিশন ইজ অলমোস্ট ওভার। মানে কি বলতে চাইছেন? কপালের মাঝখানে আঙুল দিয়ে টোকা দেয় লোকটা, তারপর চাপা গলায় বলে, মানে জিনিসটা ঠিক কোথায় আছে সেটাই সন্ধান দেওয়াটা ছিল আপনার কাজ। বাট দেন আপনার থেকে এতদিনে কোনো কমিউনিকেশন না পাওয়ায় আমাদের কিছু ভাবনা চিন্তা করতে বাধ্য হয়। বেশ, কী ভাবলেন? উই হ্যাভ রিয়েলাইজ যে আপনার এই কাজটাতে আর সেরকম কোনো ইন্টারেস্ট নেই। বেটার হবে আপনি যতটুকু জানতে পেরেছেন সেটা আমাদের জানিয়ে কলকাতায় ফিরে যান, বাকি কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। বটে। হৈমন্তী গালে একটা হাত রাখে। ইয়েস, দেখুন আপনার শরীরের কন্ডিশনও ভালো না, ইনফরমেশনের ব্যাপারে আপনার হেল্প নিয়েছি আমরা, কিন্তু এরপরে কাজটা মেনলি ফিজিক্যাল। মাটি খোঁড়া, পুরনো দেওয়াল, ইট, চুন, সুরকি ভাঙাভাঙি, এইসব করার মধ্যে ফিজিক্যাল এবিলিটি চাই। আমার নেই, তাই তো? লোকটা ঠোঁট উল্টায়, সেটা তো আমার থেকে আপনি ভালো জানেন। হৈমন্তী কান ঝাঁকিয়ে বলে, আমাকে এখান থেকে সরাবেন ভালো কথা, কিন্তু এবারে যে কেয়ারটেকার ছেলেটা আমাকে যেতে দিতে চাইছে না, ও কিন্তু রেগে যাবে। আমার বদলে যিনি আসবেন তাকে যে ও ঠিকভাবে নেবে সেটা কি করে ভেবে নিচ্ছেন? প্রথমে একটু অবাক হয় লোকটা, তারপর খ্যাঁক খ্যাঁক করে হেসে ওঠে। কেয়ারটেকার? উই হ্যাভ বট দিস হাউস। হোয়াট ইজ দ্য ইউজ অফ কেয়ারটেকার নাও? কিনে নিয়েছেন বাড়িটা? হাসির বেগটা আরও বেড়ে যায়। দ্য ডিল ইজ ডান। বাড়ির সব ওয়ারিশ সই করেছে, ইনক্লুডিং অস্মিতা গোস্বামী। টাকার অঙ্কটাই যা আমাদের কাছে একটু বাড়াতে হয়েছিল। চেয়ার ছেড়ে উঠে পড়ে হৈমন্তী, ঘরের দেয়ালের দিকে মুখ করে কয়েকটা পা এগিয়ে যায়। কিছু একটা ভাবনা চলছে তার মাথায়। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে, আমি এ বাড়ি ছেড়ে যাব না। কি বললেন? আমার মায়া পড়ে গেছে এই বাড়িটার ওপর, এই বাড়ির মানুষের ওপর। এই বাড়ির মানুষ? আর ইউ কিডিং? আগে হ্যাঁ, এই বাড়ির মানুষ যারা এখানে আগে থাকত, এখন থাকে, তাদের কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। মানে আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন না? না, ইউ আর ডেড বিচ। কোমর থেকে বন্দুক হাতে চলে আসে লোকটা, কিন্তু থেমে যায়। অশ্বিনী ঘরে ঢুকছে, তার হাতে একটা চায়ের কাপ, অন্য হাতে একটা রোল করা মাদুর। শেষ শব্দটা হয়তো কানে গেছে তার। আপনাদের চা। এই ঘরে তো টেবিল নেই, হাতে তুলে নিতে হবে। চায়ের কাপটা লোকটার দিকে এগিয়ে দেয় অশ্বিনী, অন্য কাপটা ধরিয়ে দেয় হৈমন্তীর দিকে। হৈমন্তী মাথা নিচু করে নিয়ে নেয় কাপটা। ভালো কথা, এই ঘরে মাটি দিয়ে ড্যাম্প ওঠে, হাঁটাচলা করছেন, পায়ে ঠান্ডা লাগবে হয়তো। এই চাটাইটা বিছিয়ে দিচ্ছি। অশ্বিনী মিহি গলায় বলে, মুখে কোনো রাগের চিহ্নটুকু নেই। একটু অবাক হয় হৈমন্তী। উত্তরের অপেক্ষা না করে অশ্বিনী ঘরের একবারে মাঝখানে লম্বা করে বিছিয়ে দেয় মাদুরটা। কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আপনি অকারণে বন্দুকটা নিয়ে এসেছেন স্যার। আমি মরতেই চলেছি কয়েক মাস পরে, আমাকে বন্দুক দিয়ে ভয় দেখাতে পারবেন? ও, একদম ভুল হয়ে গেছে। জিভ কাটে লোকটা, বন্দুক নয়,
তবে অন্য অস্ত্র আছে আমার কাছে। পকেট থেকে নিজের স্মার্টফোনটা বের করে লোকটা, তারপর ফোনের গ্যালারি থেকে ঘেঁটে কয়েকটা ভিডিও ক্লিপ বের করে, সেটা সামনে এগিয়ে ধরে বলে, দেখুন তো এই টিনেজ মেয়েটাকে চিনতে পারছেন কি না? অনেকটা চেনা চেনা লাগছে হয়তো। হৈমন্তী জানে কি আছে ভিডিও ক্লিপে। সে ছিনিয়ে নিতে যায় ফোনটা, কিন্তু তার আগে এই ফোনটা সরিয়ে নেয় লোকটা। সে বিড়বিড় করে বলে, আই থিঙ্ক দিস শুড গো ভাইরাল আন্ডার দ্য টাইটেল সফট রেপ অফ অ্যান্ড HIV পেশেন্ট বাই 3 older men। এখানে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয়েছে, মাই গড, আজকালকার ছেলেরা যে কী সব উইয়ার্ড পর্ন দেখে ভাই। জাস্ট গিভ মি দ্য ফাকিং ফোন। হৈমন্তীর মাথাটা দুলে উঠতে শুরু করেছে। লোকটা এবারে আবার তুলে ধরে ফোনটা। ও, একটা ট্যাগলাইন আছে, ওয়াইল আর প্যারেন্টস ওয়াচিং। ঘর ফাটিয়ে হেসে ওঠে লোকটা। আমরা চাইলে ছিঁড়ে কুটি কুটি করে দিতে পারি আপনাকে। হৈম, চোখ বন্ধ করো। লোকটার হাসির আওয়াজটা ছাপিয়ে অন্য একটা গলার আওয়াজ শোনা গেল। হৈমন্তী মুখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখে অশ্বিনী এসে দাঁড়িয়ে আছে দরজায়। তার হাতে বাগানের ঘাস কাটার লম্বা কাঁচিটা। কালো শার্ট পরা লোকটার ঘাড়ের কাজটা ধরে একটা চাটাইয়ের ওপর টেনে আনে। ঠান্ডা নিরুদ্বিগ্ন গলাটা আবার শোনা যায়, চোখ বন্ধ করে। লোকটার কপালে হাতুর তালু দিয়ে মাটিতে চেপে ধরে পেটের ওপরে একটা পা রেখে শরীরটা স্থির করায় অশ্বিনী। লোকটার কপালটা হাতের তালু দিয়ে মাটিতে চেপে ধরে পেটের ওপরে একটা পা রেখে শরীরটা স্থির করায় অশ্বিনী। লোকটা হাঁ করে দম নেওয়ার চেষ্টা করছে। সেই হাঁয়ের ভেতর আমুলে ঢুকিয়ে দেয় কাঁচিটা। চাটাইয়ের ওপরে ঘিলু আর রক্ত মেশানো একটা থকথকে তরল নেমে আসে। গোটা মুখের ওপরে আরও কয়েকবার কাঁচি চালায় অশ্বিনী। লাল পাঞ্জাবিটা ছেড়ে পুরনো সাদা পাঞ্জাবিটা পরে এসেছিল অশ্বিনী, সেটা এখন লাল হয়ে গেছে রক্তে। উঠে দাঁড়িয়ে মানুষটার দেহ সমেত চাটাইটা রোল করতে থাকে অশ্বিনী। হৈমন্তী দেয়ালে ঠেস দিয়ে বসে পড়েছে ঘোরের একটা কোণে। তার মুখ থেকে কান্না উধাও। স্থির পাথরের চোখ তাকিয়ে আছে মেঝের দিকে। রোলটা ঘরের একদিকে দেয়াল বরাবর সরিয়ে রেখে হৈমন্তীর পাশে এসে বসে পড়ে অশ্বিনী। কাঁপা কাঁপা হাতে তার পাঞ্জাবির একটা পাশ চেপে ধরে পায়ের ওপরে মাথা রাখে হৈমন্তী। মুখে অস্পষ্ট কয়েকটা শব্দ ফুটে ওঠে, এটা কি করলে তুমি? ওরা আবার আসবে। হৈমন্তী চুলের ভেতরে অশ্বিনীর হাত খেলা করতে থাকে। কিছুক্ষণ পর কথাটা ফুটে ওঠে তার মুখে, একটা কথা তখন বলা হয়নি আপনাকে। কি? কালো শাড়িটা পরেও সত্যি খুব ভালো দেখায় আপনাকে।